যুদ্ধের পথে এগোতে ইরানে কিভাবে ইসরায়েল পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে, প্যালেস্টাইন ক্রনিকলের বিশ্লেষণ। 2026 সালে প্রবেশের সাথে সাথে ইরান ও ইসরায়েল যুদ্ধপথে রয়েছে, যা শুরু হয়েছিল সাধারণ অর্থনৈতিক অসন্তোষ থেকে। তা এখন পরিণত হয়েছে ইসরায়েলের গোয়েন্দা অভিযানে, যার লক্ষ্য ইরানের স্থিতিশীলতা নষ্ট করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরছিলেন, তখন ট্রাম্প একটি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন। ডিসেম্বরের শেষ দিকে ইরানের বিভিন্ন শহরে দোকানদাররা মিছিল করেছিল সরকারের ব্যর্থতার বিরুদ্ধে। মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার খরচ বৃদ্ধির মতো বাস্তব সমস্যা ছিল তাদের মূল দাবি। প্রথম দিকে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে ছাড়া সবকিছু নিয়মিত, শান্তিপূর্ণ এবং প্রতিবাদীরা নিজেদের মধ্যে সন্দেহভাজন এজেন্টদের উচ্ছেদ করেছিল। তবে খুব দ্রুত পরিস্থিতি বদলে গেল। সামাজিক মাধ্যমে পুরনো ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভীতিকর চিত্র তৈরি করা হলো। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ভিডিও বার্তায় এই বিপ্লবের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন। ইরানে তখনও বড় কিছু ঘটেনি। বার্তাটি স্পষ্ট, ইসরায়েল উত্তেজনা বাড়াচ্ছে। তারপর শাহের উত্তরাধিকারী রেজা পাহলভি সক্রিয় হলেন। বারবার বলছেন, শাসন পদ্ধতি ধ্বংস হয়ে গেছে, আমি ফিরছি। ইসরায়েল তাকে ক্রাউন প্রিন্স হিসেবে সমর্থন দিচ্ছে। তিনি একটি ঐতিহাসিক রাজতন্ত্র পুনর্স্থাপনের চেষ্টা করছেন, সঙ্গে গণতন্ত্রের কথাও বলছেন একসাথে। নতুন বছরের প্রথম দিনেই পরিস্থিতি তীব্র হয়ে উঠল। টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে হিংসা, সশস্ত্র হামলা, নিরাপত্তা বাহিনীর ওপর গুলি, স্ট্যাচু ও পোস্টার ভাঙচুর, দোকান ও গাড়িতে আগুন, সবই ইসরায়েলের সমন্বিত তথ্যযুদ্ধের অংশ। ইসরায়েলের পার্সিয়ান ভাষার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট AI ব্যবহার করে কল্পিত ছবি প্রকাশ করল। প্রতিবাদী মিডিয়া হঠাৎ বলল, শহরগুলো বিপ্লবের হাতে পড়েছে, IRGC সৈন্য পালাচ্ছে, আয়াতুল্লাহ খামেনি পালিয়ে গেছে, যা সত্য নয়। তখনই সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মন্তব্য করলেন, নতুন বছরের শুভেচ্ছা প্রতিটি ইরানির জন্য এবং প্রতিটি মোসাদ এজেন্টের জন্য। 2022 সালে মহসা আমিনি হত্যার পর যে প্রতিবাদ হয়েছিল তা ছিল স্বতঃস্ফূর্ত, সবার সমর্থন ছিল। কিন্তু এবার পুরো ঘটনাটি ভিন্ন। হঠাৎ করে এক মাস্কধারী ছোট সশস্ত্র দল বা কয়েকজন অপরাধী নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। মূল অর্থনৈতিক দাবিগুলো আর প্রাধান্য পাচ্ছে না। প্রথম 2 দিনে পুলিশ স্টেশন, সরকারি ভবন এবং অস্ত্রাগার দখলের চেষ্টা হয়, কিন্তু ব্যর্থ হয়। এ সময় 2 পুলিশ কর্মকর্তা নিহত হন, একজন কোমায় যায়। 22 বছর বয়সী বাসিজ সদস্যকে 6 মাস্কধারী খুনি হত্যা করে। ধ্বংসাত্মক এই ঘটনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্পষ্ট, ইসরায়েল এজেন্ট ব্যবহার করে ইরানকে অস্থিতিশীল করতে যাচ্ছে। পূর্ববর্তী 2025 সালের 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে, ইসরায়েলের অনেক হামলা মূলত এজেন্টদের মাধ্যমে সংগঠিত হয়। ড্রোন, গাইডেড মিসাইল, সশস্ত্র অপারেশন, সবই এজেন্টদের হাত ধরে। ইসরায়েলের হাতে রয়েছে আল কায়েদা সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠী, কুর্দি বিচ্ছিন্নতাবাদী দল এবং দেশের বিভিন্ন সশস্ত্র কোষ। তারা সেগুলো ব্যবহার করে নতুন অশান্তি সৃষ্টি করতে পারে। যদিও কিছু মোসাদ নেটওয়ার্ক ধরা পড়েছে, পুরো সমস্যা সমাধান হয়নি। ইরান সম্ভাব্যভাবে প্রতিরোধ চালাতে পারবে। নতুন বছরের অশান্তি ব্যর্থ হলে ইসরায়েল আবার নতুন সময় চেষ্টা করতে পারে। ইরানের IRGC ও নিয়মিত সেনা বড় ধরনের প্রতিরোধ প্রশিক্ষণ করেছে, তাই ইসরায়েলের প্রক্সি বাহিনী যতই চেষ্টা করুক, ইরান মাঠে প্রতিরোধ করতে সক্ষম। এই খেলায় গুরুত্বপূর্ণ ওয়াইল্ড কার্ড হল যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের কাছে সব দাবি তুলেছেন, সুতরাং যুক্তরাষ্ট্রের বিমান হামলা সম্ভাব্য। এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, কিন্তু লক্ষ্য স্পষ্ট, তেহরানের শাসন পরিবর্তন। সুযোগ এলে তারা কাজ করবে। ইসরায়েলের এই গোপন অভিযানের মাধ্যমে ইরানকে অস্থিতিশীল করা, হামলা এবং হত্যাকাণ্ড সহ 2026 সালে 2 দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র এখন ইরান থেকে এগিয়ে যেতে চায়, কম সময় দিতে চায়, কম শক্তি খরচ করতে চায়। কারণ একটাই, 46 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ইরান নিয়ে ব্যস্ত, কিন্তু ফল খুব কম। ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল এই বাস্তবতাই বলছে। এই নথিতে ইরানের নাম এসেছে মাত্র 3 বার। একটা বড় বার্তা স্পষ্ট, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। ইরান দুর্বল হয়েছে ঠিক। গত 2 বছরে ইরান সামরিক ও কূটনৈতিকভাবে চাপের মুখে পড়েছে। জাতিসংঘ আবার নিষেধাজ্ঞা দিয়েছে। দেশের ভেতরে পানি সংকট, অর্থনৈতিক চাপ। তবুও ইরান শেষ হয়ে যায়নি, বরং এখানেই ভুলটা হয়। ইরানের হাতে এখনো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আছে উন্নত সেন্ট্রিফিউজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আর আন্তর্জাতিক নজরদারি নেই।
12 দিনের ইরান ইসরায়েল সংঘর্ষের পর ইরানের ভেতরেই পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হয়েছে। এটা ছোট সংকেত নয়, এটা বড় সতর্কবার্তা। মিসাইল শক্তিতে ইরান এখনো ভয়ঙ্কর, ইসরায়েল সেই শক্তি টের পেয়েছে। এই যুদ্ধে ইরান সরাসরি ক্ষতি করতে পেরেছে, আর প্রক্সি শক্তি হিজবুল্লাহ, হুথি সব শেষ হয়ে যায়নি। হুথির মাধ্যমে ইয়েমেন থেকে ইরান এখনো লোহিত সাগর কাঁপায়। এ কারণে ইসরায়েল চুপ নেই। নেতানিয়াহু প্রকাশ্যে ইরানের মিসাইল হুমকির কথা বলছেন। ইসরায়েলের ভেতর অনেকেই বলছে 12 দিনের যুদ্ধ ছিল প্রথম ইরান যুদ্ধ, পরের যুদ্ধ আরো বড় হবে, আরো সরাসরি হবে। এখানেই যুক্তরাষ্ট্রের সমস্যা। ট্রাম্প ইরানের সরকার পরিবর্তন চান না, আমেরিকা ফার্স্ট নীতি সেটা বলে। তাহলে সামনে কি পথ? 3টা অপশন। 1, সব ঠিক থাকবে, এই আশায় বসে থাকা। 2, ইরান সামলানোর দায়িত্ব ইসরায়েলের হাতে ছেড়ে দেয়া। 3, ইরানের সঙ্গে নতুন চুক্তি। প্রথমটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ সংঘর্ষ আবার শুরু হওয়া অসম্ভব নয়। বিশেষ করে ট্রাম্প নিজেই JCPOA থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের মালিক। দ্বিতীয়টা আরও বিপজ্জনক। ইসরায়েল শক্তিশালী, সন্দেহ নেই, কিন্তু প্রতিবার হামলা মানেই বড় যুদ্ধের ঝুঁকি। মধ্যপ্রাচ্যে থাকা 40,000 মার্কিন সেনা তখন লক্ষ্যবস্তু হবে। তৃতীয় পথ নতুন চুক্তি, কঠিন, রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। রিপাবলিকানদের ভেতরেই বিভাজন তৈরি হবে, ইসরায়েল সরকারও খুশি হবে না। তবুও বাস্তবতা একটাই, ইরানকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া যাবে না। ইরান দুর্বল কিন্তু ভাঙেনি, ইরান চাপে কিন্তু নিঃশেষ নয়। শক্তিশালী রাষ্ট্র এভাবেই টিকে থাকে, সময় নেয়, নিজেকে পুনর্গঠন করে। যুক্তরাষ্ট্র যদি সত্যিই মধ্যপ্রাচ্য থেকে বেরোতে চায়, তাহলে সবচেয়ে কঠিন কাজটাই করতে হবে, আলোচনা, চুক্তি আর বাস্তবতাকে মেনে নেওয়া। কারণ যুদ্ধ এড়ানো দুর্বলতা নয়, বরং কৌশলের সবচেয়ে শক্তিশালী রূপ। হিজবুল্লাহ একা? ভুল। যুদ্ধটা হিজবুল্লাহ না, এক ঘোষণা, কাঁপছে মধ্যপ্রাচ্য। ইরান বলল লড়াই চলবে, যুদ্ধের পেছনের আসল খেলোয়াড় দেখা যাচ্ছে না, কিন্তু সুতো এখানে। মধ্যপ্রাচ্য মানেই যেন এক রাবণের চিতা, চির অশান্তি। আর সেই আগুনে নতুন করে ঘি ঢালল ইরানের স্পষ্ট ঘোষণা। তেহরান জানিয়ে দিল ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহকে তারা অক্ষরে অক্ষরে সমর্থন দিয়ে যাবে। কথাটা বললেন খোদ ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলাতি। ভাষা ছিল কেতাদুরস্ত, কিন্তু বার্তা ছিল আগুনের মতো। ইরানের চোখে হিজবুল্লাহ শুধু একটি সশস্ত্র গোষ্ঠী নয়, এটি প্রতিরোধ অক্ষ, এর পালের কাদা। এই অক্ষের ভেতর আছে হামাস, হুথি, একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক। বহু বছর ধরে ইরান এই নেটওয়ার্ক গড়ে তুলেছে নিখাত পরিকল্পনায়। দেখতে সাধারণ, তবে ভেতরে শক্ত। ভেলাতির ভাষায় হিজবুল্লাহ জায়নবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম স্তম্ভ। কথাটা শুনে অনেকের চক্ষু চড়ক গাছ, আবার কারো টনক নড়ে গেছে। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে টানাপোড়েন 1 বছরের বেশি সময় ধরে চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবাননের ওপর চাপ বাড়াচ্ছে, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে। কিন্তু এখানেই শুরু সাক্ষীর পারাব। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে ইরানের ছায়া। হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতে দুর্বল হয়েছে, একথা অস্বীকার করার উপায় নেই। সিরিয়ায় বাশার আল আসাদের পতনে ইরানের সঙ্গে তাদের স্থলপথ নড়বড়ে। অনেকে ভেবেছিল এবার বুঝে হিজবুল্লাহ ঘাটের মরা, কিন্তু এখানেই ইরানের কৌশল। তারা জানে সময়ই আসল অস্ত্র। ক্ষণিকের ধাক্কা পদ্মপাতায় জল হতে পারে, কিন্তু দীর্ঘ লড়াইয়ে ইরান কই মাছের প্রাণ নিয়ে টিকে থাকে। ভেলাতির এক মন্তব্য লেবাননে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন লেবাননের জন্য হিজবুল্লাহ রুটির চেয়েও জরুরি। এতে ক্ষুব্ধ হন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি। পাল্টা জবাবে তিনি বলেন রুটি পানির চেয়েও আমাদের সার্বভৌমত্ব বড়। এখানেই প্রকাশ্যে হাটে হাড়ি ভাঙা লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানের প্রভাবের প্রশ্ন। এরপর ইরান কূটনৈতিক চাল দেয়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈরুতকে আলোচনার আমন্ত্রণ জানান, কিন্তু লেবানন তা প্রত্যাখ্যান করে। ইউসুফ রাজি সরাসরি বলেন ইরানের ভূমিকা অত্যন্ত নেতিবাচক। তার বক্তব্যে ইরান যেন কংস মামা। ইউসুফ রাজি অভিযোগ করেন ইরান গা ঢাকা দেয়া খেলছে, কিন্তু সুতো তার হাতে। তবু প্রশ্ন একটাই, ইরান এতটা আত্মবিশ্বাস পায় কোথা থেকে? উত্তর সহজ, ইরান জানে এই অঞ্চল গড্ডলিকা প্রবাহে চলে না। সবাই অনুকরণ করলেও কৌশল বানায় হাতে গোনা কয়েকজন রুই কাতলা। তেহরান সেই দলে। নিষেধাজ্ঞা, চাপ, সমালোচনা সব সত্ত্বেও তারা নেটওয়ার্ক ধরে রেখেছে। এটা কোনো ডুমুরের ফুল নয়, বরং বাস্তব শক্তির জাল। ইসরায়েলের সঙ্গে এই অহিনকুল শত্রুতা নতুন নয়, কিন্তু ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে অন্যদের দিয়ে খেলায়, এটাই তাদের জিলাপির প্যাচ। কেউ বলে এটা ছলচাতুরি, কেউ বলে কৌশল। বাস্তবে এটা শক্তির ভিন্ন ভাষা। যেখানে অন্যরা উত্তেজনায় অগ্নিশর্মা, সেখানে ইরান ধীরে হাল ধরে। সব মিলিয়ে বলা যায় হিজবুল্লাহ একা নয়। ইরান স্পষ্ট করে দিল এই লড়াইয়ে তারা সাক্ষী গোপাল হয়ে থাকবে না।
মধ্যপ্রাচ্যের এই খণ্ডপ্রলয়ের মধ্যে তেহরান আবারও দেখালো দৃশ্যমান না হয়েও তারা কতটা প্রভাবশালী। আর এই বাস্তবতা ইসরায়েলের জন্যই এক কঠিন মাথা ব্যথা। ইরান কি আবারও বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুত? যে কোনো হুমকির জবাব দিতে কতটা সক্ষম তেহরান? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে ইরানের সামরিক নেতৃত্বের সর্বশেষ বক্তব্যের দিকে, কারণ যুদ্ধ শেষ হলেও প্রস্তুতির গল্প এখানেই থেমে নেই। ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের সব সেনা ইউনিট এখন যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। তার দাবি অনুযায়ী সক্ষমতা, সরঞ্জাম এবং প্রশিক্ষণ তিনটি ক্ষেত্রেই ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই আত্মবিশ্বাসের উৎস কোথায়? জেনারেল জাহান শাহী বারবার উল্লেখ করেছেন 12 দিনের যুদ্ধ এর অভিজ্ঞতার কথা। তার মতে এই সংঘাত ইরানের জন্য শুধু একটি যুদ্ধ ছিল না, বরং এটি ছিল একটি বাস্তব পরীক্ষাগার, যেখানে আধুনিক যুদ্ধের প্রায় সব উপাদান, সাইবার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, মনস্তাত্ত্বিক চাপ সবকিছুরই সম্মুখীন হয়েছে ইরান। তিনি বলেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নির্দেশনা ও দিক নির্দেশনায় যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের সামরিক প্রস্তুতি বহুগুণে বেড়েছে। শুধু কৌশলগত পরিবর্তন নয়, বরং পুরো কমান্ড কাঠামো ও যুদ্ধ প্রস্তুতির দর্শনেই এসেছে রদবদল। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইরান বারবার জোর দিয়ে বলছে তাদের সামরিক শক্তির বড় অংশই দেশীয় সক্ষমতার উপর নির্ভরশীল। জেনারেল জাহান শাহীর ভাষায়, অত্যাধুনিক প্রযুক্তিতে ইরানের যে অগ্রগতি, তার পেছনে রয়েছে আত্মনির্ভরশীলতা, আত্মবিশ্বাস এবং নিজস্ব প্রযুক্তি উন্নয়নের প্রতি দৃঢ় বিশ্বাস। 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহায়তায় অত্যাধুনিক বৈশ্বিক প্রযুক্তি ব্যবহার করে এই যুদ্ধ শুরু করেছিল। পরিকল্পনা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। শত্রুপক্ষ বিশ্বাস করেছিল এই সংঘাতের মধ্য দিয়েই ইরানের শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলা যাবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। জেনারেল জাহান শাহী স্বীকার করেন, এই যুদ্ধে ইরান ক্ষতির সম্মুখীন হয়েছে। বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার শহীদ হয়েছেন, মোট 58 জন সেনা প্রাণ দিয়েছেন। কিন্তু তার মতে মূল লক্ষ্য অর্জনে শত্রু পুরোপুরি ব্যর্থ হয়েছে। বরং এই যুদ্ধ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে নতুন করে সামনে এনেছে। ইরান দাবি করে, সংঘাতের সময় তাদের ক্ষেপণাস্ত্র হামলা শত্রুপক্ষের ওপর তীব্র সামরিক ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে দখলকৃত অঞ্চলের বিভিন্ন শহরে হামলা ইসরায়েলের নিরাপত্তা ধারণাকেই প্রশ্নের মুখে ফেলেছে। সংঘাতের পেছনের টাইমলাইন দেখলেও বিষয়টি পরিষ্কার হয়। 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে। 12 দিন ধরে ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক কেন্দ্র এবং এমনকি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে 22 জুন, যখন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। সেদিন নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। এর জবাব আসে দ্রুত। আইআরজিসি এরোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় 22 দফায় পালাক্রমে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের দাবি, এই হামলাগুলো দখলকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে কাতারের আল উদাইদ এয়ারবেজেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা হিসেবে পরিচিত। সবশেষে 24 জুন একটি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ থামে, কিন্তু জেনারেল জাহান শাহীর বক্তব্যে একটি বার্তা খুব স্পষ্ট। যুদ্ধবিরতি মানেই প্রস্তুতির অবসান নয়। ইরানের সশস্ত্র বাহিনী এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইসরায়েল ইরান যুদ্ধ কি আবার আসছে? নীরবে প্রস্তুতি নিচ্ছে ইরান, আতঙ্কে ইসরায়েল। বিশ্ব রাজনীতিতে অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হয় নীরবতা। কোনো বোমার শব্দ নেই, কোনো যুদ্ধের ঘোষণা নেই, কিন্তু ভেতরে ভেতরে সব প্রস্তুতি চলছে। ঠিক এখন সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল বলছে ইরান আবার শক্তিশালী হয়ে উঠছে, আর সেই আতঙ্ক নিয়েই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ছুটছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। প্রশ্ন একটাই, নতুন যুদ্ধ কি আসন্ন? কেন ইসরায়েল আবার ভয় পাচ্ছে? এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ইরান খুব দ্রুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। যে ক্ষেপণাস্ত্র কারখানাগুলো আগের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো আবার চালু হচ্ছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত, ধ্বংস হওয়া রাডার পুনর্গঠন, ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা আবার সচল করার কাজ, সবকিছুই চলছে নীরবে। ইসরায়েলের চোখে সবচেয়ে বড় ভয় একটাই, মিসাইল। কারণ ইসরায়েল জানে আকাশে তারা শক্তিশালী, কিন্তু হাজার হাজার ক্ষেপণাস্ত্র একসাথে এলে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই পুরোপুরি নিরাপদ নয়।
ইরান কি করছে আসলে? এখানেই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। ইরান প্রকাশ্যে যুদ্ধের ডাক দিচ্ছে না, বরং তারা বলছে আমরা কূটনৈতিক আলোচনায় আগ্রহী। কিন্তু ইসরায়েলের সন্দেহ এই আলোচনা আসলে সময় কেনার কৌশল। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি এই সুযোগে ইরান নিজেদের প্রতিরক্ষা শক্ত করছে, ভবিষ্যতের হামলার জন্য ঢাল তৈরি করছে, যাতে আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে কেউ সহজে আঘাত করতে না পারে। আর এখানেই ইরানকে আলাদা করে দেখতে হয়, কারণ নিষেধাজ্ঞা, হামলা, চাপ সবকিছুর পরেও ইরান টিকে থাকার কৌশল শিখে গেছে। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় হামলা চালায়। এই অভিযানের নাম অপারেশন মিডনাইট হ্যামার। ১০০টির বেশি যুদ্ধ বিমান, B-2 বোমারু, সাবমেরিন এবং শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস। কিন্তু পরে গোয়েন্দা রিপোর্টে উঠে আসে ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু সব শেষ হয়ে যায়নি। আর সেটাই আজ ইসরায়েলের দুশ্চিন্তার মূল কারণ। ৩,০০০ মিসাইল সত্যিই কি সম্ভব? ইসরায়েলি গোয়েন্দা সূত্র বলছে ইরান চাইলে ভবিষ্যতে মাসে ৩,০০০ ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে। এই সংখ্যা যদি সত্যি হয়, তাহলে এটা শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এটাই ইরানের সবচেয়ে বড় শক্তি। তারা বুঝে গেছে সবচেয়ে দামি অস্ত্র নয়, সবচেয়ে বেশি অস্ত্রই ভয় তৈরি করে। ট্রাম্পের ভূমিকা কি? নেতানিয়াহু খুব শিগগিরই ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে তিনি নতুন করে সামরিক অভিযানের প্রস্তাব দিতে পারেন। আগের মতোই কয়েকটি অপশন থাকবে। ইসরায়েল একা হামলা করবে, যুক্তরাষ্ট্র সহায়তা দেবে, অথবা যৌথ আক্রমণ। কিন্তু পরিস্থিতি এখন জটিল। গাজা ইস্যুতে চাপ, আন্তর্জাতিক সমালোচনা, আর নতুন যুদ্ধ মানে আরও অস্থিরতা। যুদ্ধ থেমেছে, কিন্তু প্রস্তুতি থামেনি। ইসরায়েল এখন আবার চোখ রাখছে ইরানের দিকে, আর এবার লক্ষ্য ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি ইরান দ্রুত বাড়াচ্ছে মিসাইল উৎপাদন। যে কর্মসূচি আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল ইসরায়েলি হামলায়, সেটাই আবার দাঁড় করানো হচ্ছে। এই উদ্বেগ নিয়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেখা করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। স্থান ফ্লোরিডা, মারে-এ-লাগো। এই মাসের শেষ দিকে ইসরায়েলের পরিকল্পনা পরিষ্কার। ট্রাম্পকে বোঝানো হবে ইরান এখন নতুন হুমকি। কেন হুমকি? কারণ মিসাইল, অনেক মিসাইল, খুব দ্রুত তৈরি হওয়া মিসাইল। ইসরায়েলি সূত্র বলছে ইরান মাসে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে। সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে মাসে ৩,০০০-এ। এটাই এখন ইসরায়েলের সবচেয়ে বড় ভয়। নিউক্লিয়ার কর্মসূচি, হ্যাঁ, সেটা উদ্বেগের, কিন্তু তাৎক্ষণিক নয়। ইসরায়েল বলছে ইরান আগে মিসাইল আর আকাশ প্রতিরক্ষা ঠিক করবে, তারপর যাবে পরমাণু বোমার দিকে। কারণ হিসাবটা পরিষ্কার, মিসাইল বেশি থাকলে ইরান নিজের স্থাপনা ভালোভাবে রক্ষা করতে পারবে, আকাশ প্রতিরক্ষা থাকলে বোমা ঢুকবে না। এখানেই ইরানের শক্তি। গত জুন মাসে ইসরায়েল ইরানের ভেতরে হামলা চালায়। মার্কিন যুক্তরাষ্ট্রও যোগ দেয়। অপারেশনের নাম মিডনাইট হ্যামার। ১০০টির বেশি বিমান, সাবমেরিন, ৭টি B-2 স্টেলথ বোমারু, ৩০,০০০ পাউন্ডের বাংকার বাস্টার বোমা। টার্গেট ইরানের নিউক্লিয়ার স্থাপনা ইস্পাহান, নাতাঞ্জ, ফোর্দো। ট্রাম্প তখন বলেছিলেন সব ধ্বংস হয়ে গেছে সম্পূর্ণভাবে, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। কিছু রিপোর্ট বলছে ক্ষতি হয়েছে, কিন্তু পুরোপুরি নয়। আর সেই সুযোগটাই নিচ্ছে ইরান। ইসরায়েল বলছে ইরান আবার গড়ে তুলছে নিউক্লিয়ার অবকাঠামো, মিসাইল কারখানা এবং আকাশ প্রতিরক্ষা। এ কারণেই নেতানিয়াহু ট্রাম্পকে নতুন বিকল্প দেখাতে চান। আগেও এমন হয়েছিল। জুনের আগে ইসরায়েল ট্রাম্পের সামনে 4টি অপশন রেখেছিল। 1, ইসরায়েল একাই হামলা করবে। 2, যুক্তরাষ্ট্র সীমিত সহায়তা দিবে। 3, দুদেশ একসঙ্গে হামলা করবে। 4, যুক্তরাষ্ট্র একাই হামলা চালাবে। শেষ পর্যন্ত হয়েছিল যৌথ অভিযান। এবারও তেমন কিছু হতে পারে। নেতানিয়াহু যুক্তি দেবেন এটা শুধু ইসরায়েলের সমস্যা নয়, এটা পুরো অঞ্চলের সমস্যা, এমনকি যুক্তরাষ্ট্রেরও। কারণ ইরানের মিসাইল মধ্যপ্রাচ্যের সব ঘাঁটির জন্য হুমকি। মার্কিন ঘাঁটিও বাদ নয়, কিন্তু পরিস্থিতি জটিল। একদিকে ট্রাম্প বলছেন তিনি শান্তি এনেছেন, গাজায় যুদ্ধ থেমেছে, ইরানের নিউক্লিয়ার হুমকি শেষ। অন্যদিকে ইরান আবার আলোচনায় বসতে চায়, কূটনৈতিক পথে হাঁটতে চায়। এই দুই পথ একসঙ্গে চলে না। আরও একটি বিষয় আছে, ইরান শুধু নিজে নয়, ইরান মানে প্রক্সি, হিজবুল্লাহ, হুথি, ইরাকের মিলিশিয়া। ইসরায়েলের ভয় ইরান আবার এদের অর্থ ও অস্ত্র দেবে, অঞ্চল আরো অস্থির হবে। সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে? যুদ্ধ থামলেও উত্তেজনা থামেনি। ইরান এখনো শক্তিশালী, মিসাইল আছে, ড্রোন আছে, প্রযুক্তি আছে, ধৈর্য আছে। ইসরায়েল জানে আকাশে তারা এগিয়ে, কিন্তু মাটিতে পড়া প্রতিটি মিসাইল একটা বড় ঝুঁকি। এ কারণেই এই ছায়া যুদ্ধ যে কোনো সময় আবার প্রকাশ্য যুদ্ধে রূপ নিতে পারে। প্রশ্ন একটাই, ট্রাম্প এবার কোন অপশন বেছে নেবেন?